ওই যে নিচে মেঘের নিচে ছোট ছোট জুম ঘর, ওইখানে যেতে পারবো না। সেই ভাইয়ার আপু দুইজন দুই প্রান্তে দাঁড়িয়ে হাত বাড়ানোর চেষ্টা, এটা এক অন্যরকম ভালোবাসার প্রকাশ, যেটা বলার মতো না। সত্যি এমন ভালোবাসার প্রকাশ কিন্তু এরকম জায়গায় প্রকাশ করা যায়, তাছাড়া অন্য কোথাও কিন্তু সম্ভব না। দেখেন জায়গাটা কি, মেঘগুলা উড়ে যাচ্ছে বা মেঘের উপরে আমরা, সত্যি অসাধারণ। ভিউ পয়েন্ট স্পট থেকে আর কয়েক কিলোমিটার সামনে আগালেই দেখা মেলে আরও সুন্দর একটি স্পট, যার নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। প্রতি সপ্তাহে এরকম গোলাগুলি কোন সাইডে? এই যে তানসি বর্ডারে, এই যে নীলগিরির পর থেকে তানসির উপরে কি হয়? গোলাগুলি হয়। এটা তো ধরেন হচ্ছে যারা পাহাড়িরা আছে, মানে আদিবাসী, এটা তো তাদের রাজত্ব। এই জায়গায় আসলে আমাদের যারা ইসের লোক আছে, শহরের লোক আছে, আমাদের ইন্টারফেয়ার না করাই বেটার। তাদের মতো করে তাদের সাথে ট্রাভেল করতে পারলে আমার মনে হয় না সমস্যা আছে। তার আগে না, এই জন্য আমাদের একটু তাড়াতাড়ি রওনা দিতে বলতেছে কবির ভাই। এই বৃষ্টির মধ্যেই আমরা রওনা দেবো, যেহেতু রেইনকোট আছে। তবে এই রেইনকোট আমাদের তেমন উপকারে লাগতেছে না, কারণ যে বৃষ্টির গতিবেগ এত পরিমাণে যে রেইনকোটের ভিতর দিয়ে বৃষ্টির আঘাত বোঝা যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে, নীলগিরির আগে। এটা বৃষ্টির জন্য এখানে হয়তো বা কোনো টুরিস্ট নাই। দেখেন, এই স্পটটি এমনভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হয় ইচ্ছা করেই দুইটি হাত বাড়িয়ে রেখেছে প্রবেশ করার জন্য। এই স্পটগুলোতে সাধারণত জায়গাই পাওয়া যায় না, সবসময় পর্যটকদের ভিড় লেগেই থাকে। ভাগ্যক্রমে যখন আমি যেখানে যাই তখন স্পটটি পুরোই খালি হয়ে যায়। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই ও বেশ কিছু ফটোগ্রাফি করার সুযোগ পাই। আসেন, আমার একটা ছবি টবি তুলে দেবেন না? ধরেন, দূরত্বে ধরেন, ছবি একাই পরে দূরত্বে নিয়ে নেবেন। হ্যাঁ, আমি গুগলে জায়গাটি বেশ কয়েকবার দেখেছি, খুব ইচ্ছা ছিল এখানে যাওয়ার। সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। প্রতিটি জায়গার মতো এই জায়গাটাও ছিল অসাধারণ। চারদিকে সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা, আর যতদূর চোখ যায় শুধু মেঘ আর মেঘ। এ এক মনোমুগ্ধকর পরিবেশ। আমি ভ্রমণ করতে ভালোবাসি। ভ্রমণ করলে নিজেকে চেনা যায় আরও কাছ থেকে, নিজের দেশকে আরও ভালোবাসা যায়, নিজের দেশ সম্পর্কে অনেক কিছু জানা যায়। আমার মতো হয়তো এমন অনেকেই আছে যারা ভ্রমণ করতে পছন্দ করে, কিন্তু তাদের সেইভাবে সময় হয়ে ওঠে না। আমি নিজেই এত ইচ্ছা থাকার পরেও 6 মাস পর ভ্রমণ করতে বের হয়েছি। এমন অনেক কিছুই আছে যা ইচ্ছা থাকলেও সব সময় সময়ের অভাবে করা হয়ে ওঠে না। ওই যে নিচে মেঘের নিচে ছোট ছোট জুম ঘর, ওইখানে যেতে পারবো না। ওই যে জুম ঘরে যাওয়া যাবে না। তাহলে কই যেন নিয়ে যাবেন বললেন? হ্যাঁ, না পাড়ায় তো যাবো, কিন্তু জুম ঘরে নিয়ে যাবেন না? অনুমতি নিয়েই ঢুকবেন, আপনি তো এলাকারই। আপনি
হুম। অনুমতি নিয়ে ঢুকবো। তো আপনি না কইলেন আমারে জুম ঘরে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম করে যাবো, কিন্তু যদি লোক পাই, হ্যাঁ। এই যে মেইন মালিক যদি পাই, আমরা ওদের সাথে কথা বলে প্রবেশ করি। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, ওই যে মেঘের নিচে যে জুম ঘর আছে, মূলত ওইখানে যাব, কিন্তু ওইখানে যাইতে আলাদা ওনাদের অনুমতি লাগে। ওইখানে কোনো মানে আলাদা কোনো মানে যেমন পুলিশের বা সেনাবাহিনীর অনুমতি নিয়ে আমরা এদিকে আসছি। ওইখানে এই মেঘের নিচে যে ছোটো ছোটো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, গ্রাম আছে মনে হয়, ওই যে ওইদিকে গ্রাম আছে। তারপরে একটু আগে কিন্তু জুমঘর দেখা গেছে, এখন কিন্তু জুমঘর দেখা যাচ্ছে না। মেঘে সব মানে অন্ধকার হয়ে গেছে বা ছেয়ে গেছে, ঢেকে গেছে। দেখেন মেঘের কি খেলা। যাই হোক, আমরা নীলগিরি যাব এখন। এটা হচ্ছে ডাবল হ্যান্ড পয়েন্ট, ভিউ পয়েন্ট। আচ্ছা ভাই, আপনারা কোথা থেকে আসছেন? ভাই আমরা এই থেকে আসছি সাভার, ঢাকা সাভার থেকে। ঢাকা সাভার থেকে? না এই প্রথমবার? না, আমি আগেও একবার আসছিলাম। আগে আসছিলেন? এরকম মেঘ দেখতে পাচ্ছেন? না, এই পয়েন্টটা তখন ছিল না, আমি আগে যখন আসছিলাম, এটা পরে নতুন করছে। এখন যেই বৃষ্টির সময়টা দেখতে পাচ্ছি যে ঘোলা বৃষ্টি দেখা যাচ্ছে, চতুর্দিকে দেখাচ্ছি সাদা আর সাদা মেঘ। হ্যাঁ, ওই সময় এই মেঘগুলো ছিল না। ছিল না? না হ্যাঁ, না না, এই আজকে মানে অন্যরকম একটা ভিউ মনে হচ্ছে। আচ্ছা। মানে বৃষ্টির জন্য, যদিও বৃষ্টি, এই জন্য আলাদা একটা ভিউ, মানে খুব ভালো লাগছে। আচ্ছা, মেঘ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মেঘ দেখতে পাচ্ছি। একাই আসছেন? না, একা না, আমার সাথে আমার ওয়াইফ আছে। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ফার্স্ট টাইম আসছেন? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম। কেমন লাগতেছে? ভালো। ও আচ্ছা, ঠিক আছে। তো ঘোরেন আপনারা, আমরা সামনের দিকে যাই। ভাই, ওনারা ছবি তুলবে। ছবি মানে যে ভিউটা আসতেছে, এই ভিউয়ে আসলে ছবি না তুলে, ভাই, এটা দিয়ে ধরো, এটা দিয়ে। ছবি না তুলে দেখেন কি অবস্থা, মেঘের কি অবস্থা দেখছেন? সত্যি অসাধারণ। এইরকম মেঘের দৃশ্যটাই মানে দেখার জন্য আসা। সারা জীবনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা আমার অন্তত আমার মনের স্বাদ মিটালাম। সত্যি অসাধারণ। বন্ধুরা, ভিজে, বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। ক্যামেরাও চার্জ মোটামুটি আছে, যাই হোক ব্যাটারি আরও আছে, ব্যাকআপ আছে। আমরা এই ডাবল ভিউ পয়েন্টে দেখেন, ডাবল ভিউ পয়েন্টে আমরা এক কাপ গরম চা খেয়ে নিজেদেরকে গরম করতে চাই। কারণ এই পাহাড়ের উপরে বৃষ্টিতে, তারপরে প্রচুর ঠান্ডায় আমরা জমে যাচ্ছি। এই জন্য আমরা গরম চা খেয়ে কাপ সহ দেন, নিজেদেরকে একটু গরম করছি। এই হচ্ছে আমাদের রং চা, পাহাড়ের উপরে বৃষ্টি, এই হচ্ছে আমাদের চা। এই ভাইরাও আমাদের সাথেই ঘুরতেছে, মানে আমরা আগে বা ভাইরা আগে, এরকম হচ্ছে। চা খাবেন? আসেন, ডাইলে চা খাইয়া যান। ওই জায়গার বিরিয়ানি কেমন ছিল ভাই? ভাল লাগে নাই? কি বলেন? নীলগিরিতে খাবো, ওই জায়গা নীলগিরির বিরিয়ানি নাকি ভালো? ওইখানের বিরিয়ানি টেস্ট করেন। পানা শুনে ভাই, চা দিয়ে। এই সজীব ভাই, আসলে চা খাবো, এদিকে আসেন। সবারই চা খাওয়ার দরকার, সবাই চা খেতে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা, সবাই প্রচন্ড ঠান্ডায় নিজেদেরকে গরম বানানোর চেষ্টা। এই সজীব, আসল ভাই। ঢেলে ঢেলে চা খাচ্ছি আমরা। বন্ধুরা, এই পাহাড়িরা ওনাদের পানির যে অভাবটা, সেটা মিটাই হচ্ছে ওনারা এই যে বৃষ্টি হলে, পাহাড়ে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি ওনারা ধরে রাখে। এই যে দেখেন বৃষ্টির পানি, একদম সিস্টেমটা করছে কি, এই বৃষ্টির পানি না হইলে কিন্তু পাহাড়িদের পানি তো অনেক কষ্ট করতে হয়। কি বলেন ভাই? বৃষ্টি ছাড়া আপনারা পানি পান কোথায় ভাই? বৃষ্টি ছাড়া আপনারা পানি পান কোথায়? আমরা অনেক কষ্ট করে নিয়ে আসছে। অনেক কষ্ট করে নিয়ে আসেন। কোত্থেকে? নদী থেকে? এখান থেকে 1 কিলো নিচে। 1 কিলো নিচে? নদী না কূপ? নদী। নদী থেকে না? শুধু খাতে আচ্ছা ঠিক আছে, থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই। আপনারা তো আছেন আমাদের সাথে নাকি? আমরা আগে যাচ্ছি, আপনারা আসেন। আচ্ছা, তো ওনারা বৃষ্টির পানিটাই ধরে রাখে বিভিন্ন পাত্রে, তারপর সেই পানি ওনারা
ব্যবহার করে, কিন্তু বৃষ্টি যখন থাকে না, শীতকাল থাকে বা খরার সিজন থাকে, তখন কিন্তু ওনারা ওই এখান থেকে 1 কিলো বা 2 কিলো নিচে নদী আছে বা ঝিরি আছে, ওই সব জায়গা থেকে পানি আনে, তারপর সেই পানি ব্যবহার করে ওনাদের দৈনন্দিন কাজের জন্য। তো আমরা সামনের দিকে যাচ্ছি, জাফর ভিউ পয়েন্টটা আমরা দেখলাম, এখানে চা খেলাম, কিছু ভাই বিরাদারের সাথে কথা বললাম। সামনের দিকে নীলগিরিতে যাচ্ছি, সেখানে আরও মানে বিষয়টা আরও সুন্দর পরিবেশ, আরও প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেখানে সর্বোচ্চ চূড়া না, এই বান্দরবনের সর্বোচ্চ চূড়া কিনা জানি না, তবে সর্বশ্রেষ্ঠ সুন্দর জায়গা নীলগিরি। চলে সেই দিকে যাওয়া যায়। বন্ধুরা, আমরা এখন নীলগিরিতে চলে আসলাম। এই জায়গায় কি মেঘ দেখার জায়গা কই? হ্যাঁ, এদিকে। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে নীলগিরি, আর নীলগিরির গেট হচ্ছে এইটা। আর এইটার জন্য আমাদেরকে একটা বাইক, আর আমার বাইকের সাথে যে ভাই যিনি আমাকে ড্রাইভ করে নিয়ে আসছেন, আর আমার জন্য 150 টাকার টিকিট, মানে ভাইয়ের জন্য লাগে নাই, একটা বাইক আর আমার জন্য 150 টাকা। তো আমরা এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সৌন্দর্যের লীলাভূমি বা সৌন্দর্যের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য যে জায়গাটা, সেটা হচ্ছে নীলগিরি। আমরা যেখানে মানে পুরো বান্দরবনে যেখানে আমরা টিকিট কাটি নাই, এখানে এসে টিকিট কাটতে হয়েছে। অবশ্যই এই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর হবে। এই হচ্ছে, এখন আসি নাই, সামনে বৃষ্টি আর মেঘের একটু গল্প করি আপনাদের সাথে। মেঘের রাজ্যে আসছি, অনেকেই কিন্তু বৃষ্টিতে ভিজতেছে, দেখেন অনেকেই যারা কাপড় আছেন, তারপর পরিবার নিয়ে আসছেন, অনেকেই বৃষ্টিতে ভিজতেছে। তো একটু মেঘের গল্প করি, সেটা হচ্ছে যখন বাতাসের ছোঁয়াটা একরকমের, মেঘের ছোঁয়াটা কিন্তু আলাদা ফিল করা যায়, নরম কোমল আর হালকা। আমার কিন্তু চোখ পড়ছে, বুঝছেন, যখন মেঘের ভিতর দিয়ে আসছি, যখন যে জায়গা দিয়ে বেশি মেঘ ছিল, ওই জায়গা দিয়ে আমার একটু চোখ পড়ার কারণটা আমি বলতে পারবো না, তবে ছোঁয়াটা, মেঘের ছোঁয়াটা ফিল করা যায়, যেটা মেঘের ছোঁয়া। তো বৃষ্টিতে ভিজে আমরা সেই নীলগিরির দিকে যাচ্ছি। অস্থির, ওয়াও, কোন দিক দিয়ে? এদিক দিয়ে না? এই যে দেখেন একটা সুন্দর জিনিস এখানে, সম্ভবত এটা ম্যাপ, নীলগিরির ম্যাপ, পুরো বান্দরবনের ম্যাপ। বান্দরবন থেকে কোথায় কোথায় যাওয়া যায় না যায়। আর আরেকটা ব্যাপার, এখান থেকে কিন্তু পুরো বান্দরবন শহরটাকে দেখা যায়, ঠিক আছে না? এখন হয়তো বা দেখা যাবে না, কারণ এখন মেঘে পুরোটা চারপাশটা শুধু সাদা লাগে, সাদা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। দেখেন এই যে মেঘের কারণে সব কিছু সাদা হয়ে আছে। আর যদিও রেইনকোট পরা দেখতেছেন, কিন্তু ভিতরে কিন্তু সবকিছু ভিজে শেষ, সবকিছু ভিজে একাকার। অসাধারণ। কিছু নাই এদিকে না, মানে বিল্ডিং ঘর কটেজ যাচ্ছে, কর্তৃপক্ষ। হ্যাঁ। আচ্ছা,
বৃষ্টি উপভোগ করতেছে একটা কুকুর। কাছে গেলে কামড় দেবে নাকি? আচ্ছা, বৃষ্টি উপভোগ করতেছিল একটা কুকুর, হয়তো বা ডিস্টার্ব করে ফেললাম। যাই হোক, কুকুরটা দেখতে কিন্তু অনেক সুন্দর। কি কুকুর বলতে পারবো না। ভাই আবার দেখা হলো। ওয়ালাইকুম আসসালাম। এই তো, আপনারা কি দেখছেন? দেখেন চারপাশের পরিবেশটা কি। হ্যাঁ, তোকে বলছি না আমার মোবাইলে টাকা নাই, নীলগিরিতে রিচার্জ আছে নাকি? নীলগিরিতে তো রিচার্জের দোকান নাই। এদিক দিয়ে যাবো। কল কেটে দিছিস কেন? এখানে সুন্দর গোল গোল ডালার মধ্যে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। বিষয়টা অনেক সৌন্দর্য বাড়িয়েছে এই প্রতিষ্ঠানের বা এই রেস্টুরেন্টের বা কটেজের। বন্ধুরা, এই নীলগিরিতে একটা প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র আছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে এসে প্রাথমিক যে চিকিৎসাটা, পাহাড়ে আসলে অবশ্যই অনেকেই অসুস্থ হয়ে পড়েন, সেই চিকিৎসাটা এখানে থেকে নেওয়া যাবে। আর আমরা এখানে একটা গিরি সম্ভার এখানে সুলভ মূল্যে, সাশ্রয়ী মূল্যে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামা কাপড় পাওয়া যায় সম্ভবত। আমরা একটু আসবো আমরা এইভাবে। হ্যাঁ, ও ভিডিও করা যাবে না? দাম টাম একটু দেখানো যাবে না? আচ্ছা ঠিক আছে। রাস্তার উপরে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রাস্তার উপরে পানির নদীর মতো বা সাগরের মতো যে ঢেউ হয়, ঢেউয়ের তৈরি হয় রাস্তার উপরে, পিচ ঢালাই রাস্তার উপরে সেই রকম ঢেউ তৈরি হয়েছে। আর এটা হচ্ছে ধন্যবাদ, আবার আসবেন। মানে আমরা এখন বের হয়ে যাচ্ছি নীলগিরি থেকে। এটা হচ্ছে সেই গেট, বিদায় গেট বা স্বাগতম গেট। এই পাশ থেকে বিদায় গেট, এই পাশ থেকে স্বাগতম গেট। এই যে ওয়েলকাম টু নীলগিরি। যাই হোক, আমরা এই পর্বটা শেষ করলাম। আমরা এখন পাহাড়ি কোনো গ্রামে যাব বা পাহাড়ি কোনো জুম চাষে যাব, জুম ঘরে যাব, একটু রিল্যাক্স হব সেখানে গিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব গ্রামের মানুষের সাথে, তারপর জুম চাষ করেন যারা তাদের সাথে। আর যদি এর ফাঁকে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে আমরা খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে। এটা কি বিরিয়ানি ভাই? তাহলে বললেন যে বিরিয়ানি। বন্ধুরা, আমরা নীলগিরিতে মেঘের মধ্যে বসে খাচ্ছি, আমি আর কবির ভাই বলছিল বিরিয়ানি। এটা কি বিরিয়ানি ভাই? এটা বিরিয়ানি না, সাদা ভাত। সাদা ভাত না? খিচুড়ি খাওয়াইতে ভালো ছিল মনে হয়। যাই হোক, দিছে অনেকগুলা, 130 টাকা প্যাকেট। ভাতটা একটু নরম, মোটামুটি খাওয়া যায় আর কি। মানে এইমাত্র আগুন থেকে নামাইছি, ওই জন্য এখনো ইয়া হয় না শব্দ। এক পিস মুরগির মাংস আছে। এ কি পাহাড়ি মুরগি না কি? কি মুরগি এটা ভাই? পারম পাহাড়ি মুরগি খাওয়া হবে এখানে, একটা পিস 10 টাকা 30 টাকা দিয়ে। পাহাড়ি মুরগি কই পাওয়া যায়? এটা অ্যাভেলেবল পাওয়া যায় না। ঝোল টোল লাগলে দিবে না? এই ছোট ভাই,
ভাই আপনারা কি ব্যাক করতেছেন? বান্দরবনে চলে যাবেন? আজকে থাকবেন তারপরে যাবেন? আজকে ফেনীতে চলে যাবেন? ঠিক আছে ভাই, দেখা হবে। আল্লাহ হাফেজ। আবার কোথাও আবার কোথাও অবশ্যই। এমন পাইছিলাম সিলেট যায়, হুম সিলেট যায় পাইছিলাম একজন 17-তে গেলাম আপনার হচ্ছে বিছানাগাতি, যার সাথে দেখা হয়েছে না? হুম পরে হচ্ছে আপনার তার সাথে দেখা হয়েছিল ভোলাগঞ্জে তাই হঠাৎ। না, এরকম হয় অনেকে। আমি কিছুদিন আগেও আসছিলাম খাগড়াছড়ির ওই দিকে, সাজেকের দিকে। বান্দরবনে আসছিলাম, বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ থাইকে আবার চলে গেছিলাম। বাইক নিয়ে আসলে যেটা হয় আর কি। তখন ওই ঝামেলা চলতেছিল, এর ভিতরে বেশি ইটি খোলা ছিল না আর কি। আমার ফ্রেন্ডরা ছিল, হুম ওরা এসে আপনার হচ্ছে এই টিফিনের যে ঝামেলা না, হুম প্রথম যখন ঝামেলা লেগে গেল ওরা তো তখন ভিতরে আমরা যে আসছিলাম তখন রাস্তায় রাস্তায় ডাল পোড়াইতেছিল, বুঝছেন, আগুন জ্বালাইতেছিল। পুলিশে আমাদের সাথে 2টা বাইকের ক্ষতি হয়েছিল, হেলমেট ভাঙছিল আর একটা গাড়ির সাইডে বাইকে গেছিল। এটা কি মানে স্থানীয় লোক? হ্যাঁ, ইট ইট মারছিল, পুলিশ ছিল তারপরেও। ভয়ঙ্কর ব্যাপার ছিল। হুম এই, প্রতি সপ্তাহে এরকম গোলাগুলি কোন সাইডে? এই যে তানসি বর্ডারে, এই যে নীলগিরির পর থেকে তানসির উপরে কি হয়? গোলাগুলি হয়, ফায়ার হয়। কাদের সাথে? কুকে সিং কেএনএফ, বিজিবি, পুলিশ। পুলিশ। এটা কি মেইন রোডের আশেপাশে হয় নাকি মানে ই আছে? এটা কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নাই ওদের, না, যে কোনো সময় যে কোনো যে জায়গায়। কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে যায়। এটা তো ধরেন হচ্ছে যারা পাহাড়িরা আছে মানে আদিবাসী, এটা তো তাদের রাজত্ব। এই জায়গায় আসলে আমাদের যারা ইসের লোক আছে, শহরের লোক আছে, আমাদের ইন্টারফেয়ার না করাই বেটার। তাদের মতো করে তাদের সাথে ট্রাভেল করতে পারলে আমার মনে হয় না সমস্যা আছে। এটাই যখন আপনি এই জায়গায় এসে তাদের বনভূমি নষ্ট করতেছেন, আপনি সড়ক নির্মাণ করতেছেন, ইট নির্মাণ করতেছেন, ওরা রাগ হয়ে যাবে স্বাভাবিক। কারণ আপনি পাহাড় কাটতেছেন, ওদের চাষাবাদের জমি নষ্ট করতেছেন, এটা ওদের রাইট। আপনার বাড়ি যদি বাইরে হঠাৎ করে রাস্তা বানায় আপনি যাবেন কই? আচ্ছা, মূল হচ্ছে আমরা তো জানি না যে আসলে কি কারণে এই গ্যাঞ্জাম। না, আমি কিন্তু কেএনএফ এর পেজ ফলো করি। ফলো করেন না? ওদের কথাটা হচ্ছে মানে ওরা যেটা বোঝায়, ওরা তো আদিবাসী। কারণ ওদের লজিক হচ্ছে যে গভর্নমেন্ট ওদের দেখে না বা গভর্নমেন্ট ওদের নিয়ে খুব একটা মাথা কামায় না, শুধু ওদের আশ্বাস প্রশ্বাসের উপর রাখে। আর মোস্ট অফ দ্য টাইম ওদের কথা হচ্ছে যে আমাদের বনভূমি নষ্ট করা হইতেছে, আপনারা এই যে সড়ক নির্মাণ করতেছে, এগুলো আমাদের সমস্যা হইতেছে। এখন ওদের কথা যখন আমরা না শুনি, আরো ভিতরে যাইতে চাইতেছি, ওই যে চায়নার একটা কি রুটের আছে, মানে গ্লোবাল একটা কানেকশন আছে এখানে। তো চায়না ওইটা বাস্তবায়ন করতে চাইতেছে, এইটা আবার হচ্ছে ধরেন ওরা পছন্দ করতেছে। কারণ যখন আপনি দেখেন এখানে কিন্তু এখন থেকে দেখা গেছে 50 বছর আগে কিন্তু এখানে কিছু ছিল না। এখন এখানে কাঠামোগত উন্নয়ন করতে যায় পাহাড় নষ্ট করে ফেলা হয়েছে। ওরা আসলে ওদের জীবন ধারাটা নষ্ট হইতেছে, মানে দৈনন্দিন যে জীবন। মানে আপনি যখন প্রকৃতির উপরে প্রভাব ফেলাবেন না, প্রকৃতি আপনাকে রেভেন্স দেবে। যত দেরি করে নেবেন তত ভয়াবহভাবে নেবে। অবশ্যই। বন্ধুরা, ঠান্ডায় গা শীতল হয়ে আসতেছে। ফার্স্ট টাইমে বড় একটা প্যাকেট দেখে ভাবছিলাম যে এতগুলা খাবো কিভাবে, অনেক বড় প্যাকেট, কিন্তু যে পরিমাণে খিদা লাগছে সবই খেয়ে ফেলছি। আর বসতে বসতে এখানে মেঘের গতিবেগ বা মেঘের পরিমাণটা বাড়তেছে। আপনাদের এখান থেকে দেখা যায় কিনা, অনেক মেঘ অন্ধকার হয়ে আসতেছে। দেখেন, মেঘ কিন্তু উড়ে যাচ্ছে, এই যে সামনে দিয়ে উড়ে উড়ে এদিকে যাচ্ছে বাতাসের সাথে। কবির ভাই, আপনি মেঘের দেশে থাকেন, মেঘের রাজ্যে, আর আমরা কত স্বপ্ন ছিল যে মেঘের ভিতরে ঘুরবো, মেঘ হাত দিয়ে ধরবো, আজকে সেই স্বপ্ন পূরণ হলো। আর আপনি এইখানেই থাকেন, কেমন লাগে আপনার এই বিষয়টা? এদিকে আসেন। এই যে মেঘের ভিতরেই আপনি ঘোরেন। না, আসলে আমরা সব সময় এখানে যেহেতু থাকি, আমাদের তো স্বাভাবিকই মনে হয় এটা। যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে, ওদের নাকি অনেক আনন্দ লাগে, অনেক দেখতে ভালো লাগে। আমরা তো স্বাভাবিকই মনে করি এটাই, কারণ আমরা এখানকার বসবাস, এখানকার থাকি। আচ্ছা, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি যদি আজকে বান্দরবন গিয়ে যদি কোনো মেঘ না ধরতে পারি বা মেঘ আপনাদেরকে না দেখাইতে পারি, তাহলে আমি মেঘালয় রাজ্যে যাব, যেখানে গেলে শিওর মেঘ পাওয়া যাবে, মেঘ ধরা যাবে। ভারতের মেঘালয় রাজ্য, তো
সেটা মনে হয় আর যাওয়া লাগবে না। সেই আশাটা, মেঘালয় রাজ্যের আশা এখানেই পূরণ হয়েছে, বান্দরবনে সেই পূরণ করতে পারছি, আপনাদেরকে মনে হয় কিছু দেখাইতে পারছি। এই রাস্তায় গাছপালা পরে হ্যাঁ রাস্তায় কি করলে? হ্যাঁ, রাস্তায় কি করলে? রাস্তা যদি পাহাড় থেকে গাছপালা যদি পড়ে, হ্যাঁ রাস্তাটা ব্লক হয়ে যাবে। কখন আর্মিরা এসে পরিষ্কার করবে, এরপরে লোকজন যাবে, তাহলে আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে না, দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আচ্ছা, কবির ভাই বলতেছে মানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, পাহাড় ধসে কোনো পাথর বা কোনো গাছপালা যদি রাস্তায় পড়ে তাহলে পুরো জ্যামজট হবে বা আমরা যাইতে পারবো না। তখন আর্মিরা আসার পরে সেই গাছপালা পরিষ্কার করবে, তারপরে আমরা যাইতে পারবো, তার আগে না। এই জন্য আমাদের একটু তাড়াতাড়ি রওনা দিতে বলতেছে কবির ভাই। এই বৃষ্টির মধ্যেই আমরা রওনা দেবো, যেহেতু রেইনকোট আছে। তবে এই রেইনকোট আমাদের তেমন উপকারে লাগতেছে না, কারণ যে বৃষ্টির গতিবেগ এত পরিমাণে যে রেইনকোটের ভিতর দিয়ে বৃষ্টির আঘাত বোঝা যায়, এত পরিমাণে বৃষ্টির আঘাত এত জোরে জোরে লাগতেছে এটা। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে, তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে। নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে একটি নীলগিরি পর্যটক কেন্দ্র। বান্দরবন জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফিট উঁচু পাহাড়ের নাম নীলগিরি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।